জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের 10 সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হয়েছে। আসামির তালিকায় আছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনী বাকি সদস্যরা। তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যান যোগে ট্রাইব্যুনালে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনে 125টির মতো অভিযোগ জমা পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানির খবর জানাবেন এবং একই সাথে এই মামলা নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই সময় ছাত্র জনতা দমনে যে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের এলাকায় যেভাবে গুলি চালিয়েছে, সেই ঘটনায় কিন্তু যেসব মামলা দায়ের হয়েছে তার 4টি মামলায় কিন্তু আজকে আসামিদের শুনানি হবে এবং আসামিদের হাজির করা হয়েছে। আপনি বলছিলেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তখন এনটিএমসির যে সাবেক মহাপরিচালক ছিলেন সেনা কর্মকর্তা বরখাস্তাকৃত যে জিয়াউল আহসান, যিনি যাকে বলা হয় যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই আন্দোলন দমনে যে পুলিশ সদস্যরা যেসব ঘটনা করেছে বা সংগঠন হয়েছে, গুলি চালিয়েছে, সেই সব বিষয়ে যাতে সারা বিশ্ব না দেখতে পারে, সেই ঘটনায় কিন্তু অভিযুক্ত রয়েছে এই সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এর পাশাপাশি রাজধানীর আশেপাশের সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি, গুলশান সহ অন্যান্য জায়গায় যেসব ঘটনা ঘটেছে, মিরপুর সহ এইসব ঘটনায় কিন্তু এইসব অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে এবং তাদের ব্যাপারে কিন্তু অভিযোগ রয়েছে এবং ট্রাইব্যুনালে এর আগে তাদের কিন্তু বেশ কয়েকবার নিয়ে আসা হয়েছিল। আজকে সকাল 10টা থেকে 10:15টার মধ্যে কিন্তু তাদের হাজির করা হয়। জিয়াউল আহসান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়। অন্যান্য যে আসামিগুলো রয়েছেন তার মধ্যে রয়েছে ঢাকার যে সাবেক এএসপি চৌধুরী আবদুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন সহ গুলশানের যে ওসি ছিলেন মাজারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ অন্যান্য যে পুলিশ সদস্যরা, তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং তাদের এখন ট্রাইব্যুনালে যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। হয়তো 12:30 বা 12টার মধ্যে আজকে যখন মামলা শুনানি হবে তখন কিন্তু 4 মামলা শুনানির জন্য তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত জিয়াউল হাসানের পক্ষে যে তার যে আইনজীবী নাজনীন সুলতানা তিনি এসেছেন বা অন্যান্য 2-1 পক্ষে যে আইনজীবী রয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রসিকিউটর তারা কিন্তু ট্রাইব্যুনালে যাননি। তো আমাদের কিন্তু আরো প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে শুনানির জন্য এবং নিশ্চয়ই যখন প্রসিকিউশন এসে পৌঁছবে এবং আপনি যেমনটা বলছিলেন যে শুনানির হয়তো প্রক্রিয়া তখন শুরু হবে পুরোপুরি, আমরা তখন আপনার কাছ থেকে পরবর্তী খবর নিশ্চয়ই জানবো। ধন্যবাদ সৈকত সাদিক। দর্শক, সৈকত সাদিক আমাদের সহকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন। বকেয়া বেতন দ্রুত পরিশোধের 1 দফা দাবিতে কর্মবিরতি করে আন্দোলন করছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। সকাল 8টা থেকে কুমিল্লা মেডিকেল কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন 153 জন আউটসোর্সিং কর্মচারী। তারা জানান দীর্ঘ 6-7 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। একই সাথে চাকরির নিশ্চয়তা সহ নিয়মিত বেতন ভাতার দাবি জানান তারা। আমাদের বেতন নাই, চাকরি নাই বলতেছে ডাইরেক্টর স্যারে। এখন আমরা চাকরির জন্য, বেতনের জন্য আন্দোলন করতেছি। প্রথম বলছিল রোজার মধ্যে বলছিল, আশ্বাস দিছিল রোজা 15 দিন, ঈদের 15 দিন পরে আমাদের একটা করবো, কিন্তু কিছুও করে নাই। আন্দোলন না মানলাম না, যতদিন হসপিটাল চাকরি করবো ততদিন আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। 7 মাস বেতন বন্ধ, বেতন দিতেছে না। এখন আমাদের কিন্তু হাজিরা হয় নিতেছে, কিন্তু আমাদের এখন বলতেছে তোমাদের চাকরি নাই কারো। অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় উপাচার্য, বিভাগীয় প্রধান সহ পদত্যাগকারী শিক্ষকদের পদে কেউ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় পরিচালনা কার্যক্রমে জটিলতার কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউআইইউ কর্তৃপক্ষ। শনিবার উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিন সহ 11 জন পদত্যাগ করে। এর আগে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান উপাচার্য ও সিএসই
বিভাগের প্রধান ছাড়া বাকি শিক্ষকরা পদত্যাগ করুক, এটা তাদের দাবি নয়। বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানায় শিক্ষার্থীরা। গাজীপুর নগরের বাসন এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ 5 জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন সীমা আক্তার, তসলিমা, পারভিন আক্তার ও তার 1.5 বছরের ছেলে আয়ান, শেফালি বেগম ও তার মেয়ে তানজিলা। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ জানান, নগরের বাসন থানার মোরগ খাল এলাকায় রবিবার সন্ধ্যার দিকে পারভিন আক্তার রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিন সহ 5 জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। কুয়েত ঢাকা রুটে 27 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত প্রায় 2.5 মাস ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানে না কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজার। এদিকে হঠাৎ বিমানের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন দেশে আসা প্রবাসীরা। কুয়েত থেকে সাদেক রিপনের তথ্য, ছবিতে বিস্তারিত। ঢাকা কুয়েত ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু আছে 3টি: কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে 5টি এবং জাজিরা এয়ারওয়েজ সপ্তাহে 60টি ফ্লাইট পরিচালনা করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে পরিচালনা করছে 3টি ফ্লাইট। এতে অনেকটা বাধ্য হয়ে বাংলাদেশিদের উচ্চ মূল্যে 4 থেকে 5 ঘন্টা ট্রানজিটের জন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে হচ্ছে। এতে দেশ হারাচ্ছে রেমিটেন্স। টিকিটের উচ্চ মূল্যের ফলে ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার চিন্তাও বাদ দিচ্ছেন অনেকেই। অনেকে 4-5 বছর হয়ে গেছে দেশে যে ঈদ করবে, কিন্তু করতে পারবে না, কারণ টিকিটের মূল্য প্রায় 250 টাকার উপরে যেতেছে। সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদযাপন করতে পারে। ঈদ সামনে রেখে বিমানের এমন সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা করছেন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। যোগাযোগ করা হলে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি কুয়েত বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ। সবাই ট্রানজিট বিমানে যাচ্ছে, তো কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিট অনেক বেশি থাকে, তো রেটও অনেক সময় কম বেশি হয়, এগুলো খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে, তো যার কারণে এখন আগের তুলনায় টিকিটও কম সেল হচ্ছে। মার্চ ও এপ্রিল 2 মাসে এই রুটে শিডিউল বিপর্যয়ের অভিযোগ থাকলেও অন্য বিমানের তুলনায় দাম এবং মালামাল সহ অন্যান্য সুবিধা বিবেচনায় প্রবাসীদের পছন্দের প্রথমে রয়েছে বিমান। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার আগে কমপক্ষে 5টি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। মনিরুজ্জামান বাবু, 71। রাজস্ব ব্যবস্থা সংস্কারের খসড়া অধ্যাদেশে ক্ষোভ বাড়ছে এনবিআরের। কর্মকর্তাদের মতে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেলে সুযোগ কমবে অভিজ্ঞতা ও দক্ষতার, কর্তৃত্ব বাড়বে অনভিজ্ঞতার। সঠিক সংস্কার না হলে রাজস্ব আদায় ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশন। রুহুল আমিনের রিপোর্ট। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগে ভাগ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এর খসড়া অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ আর খসড়া অধ্যাদেশে দেখা দিয়েছে বিস্তর ফারাক, যা নিয়ে অসন্তোষ বাড়ছে এনবিআরে। খসড়ায় বলা হয়েছে নীতি বিভাগের চেয়ারম্যান হবেন যে কোনো উপযুক্ত সরকারি কর্মচারী, অর্থাৎ বিশেষায়িত এই দপ্তরের প্রধান হতে রাজস্ব আদায় ও আইন প্রণয়নের অভিজ্ঞতা মুখ্য নয়। আবার সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ ছিল ব্যবস্থাপনা বিভাগের প্রধান হতে অন্তত 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু খসড়ায় এই শর্ত তুলে দেয়া হয়েছে। কর্মকর্তাদের মতে এমন বিধানে 2 সংস্থার প্রধানের পদই অনভিজ্ঞদের কর্তৃত্বে চলে যাবে। রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জন্য যিনি হেড হবেন, ওখানে লেখা আছে যে রাজস্ব আহরণের অভিজ্ঞতা আছে, তাকেই কি বানাবে? সচিব বানাবে। তাহলে যিনি রাজস্ব আহরণ করবে ওনার অভিজ্ঞতা থাকবে, আর যিনি পলিসি বানাবে ওনার অভিজ্ঞতা সরকার নির্ধারণ করবে, সেটা তো ঠিক না। তার মানে যে কোনো সময় যে কাউকে এখানে বসানোর একটা কি সুযোগ তৈরি হবে। নীতি বিভাগের মৌলিক পদগুলো বিভিন্ন ক্যাডারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এনবিআর কর্মকর্তাদের মতে এর মাধ্যমে শুল্ক ও কর আদায়ে দক্ষদের অবমূল্যায়ন করা হয়েছে। 2 বিভাগের প্রশাসনিক পদগুলোকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। এতে কর ও শুল্ক ক্যাডারের পদোন্নতির সুযোগ সীমিত হবে বলেও আশঙ্কা এনবিআর কর্মকর্তাদের। আমাদের কর্মকর্তারা তারা তো নিরুৎসাহিত হওয়ার
আশঙ্কা করছেন অনেকে, এবং তাদেরকে মেসেজ দেওয়ার প্রয়োজন আছে যে তাদের স্বার্থ বা তাদের পদোন্নতি বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা সাধারণভাবে পেয়ে থাকেন সেইগুলো থেকে এই পরিবর্তিত পরিস্থিতিতে কম হবে না, এইটা তাদেরকে এই পিকচারটা দিতে হবে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন গ্রুপে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন এনবিআরের অনেক কর্মকর্তা। গত শনিবার বিশেষ বৈঠক করে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশন। রোববার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সংগঠনটি। এনবিআর সংস্কারের বিতর্কিত উদ্যোগ রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি। রুহুল আমিন, ৭১, ঢাকা। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান ও 4 দিনের কাতার সফর শেষে ভোর রাতে ঢাকায় আসেন তিনি। রোববার বাংলাদেশ সময় দুপুর 1:30টায় তিনি ইতালির রোম ত্যাগ করেন। একই দিন দিবাগত রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে শনিবার বিশ্বনেতাদের সাথে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যতে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন তিনি কাতারের দোহা থেকে রোমে যান। আর্থানা সামিট 2025 এর যোগ দিতে গত 21 এপ্রিল কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। রাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। আশকোনার হজ ক্যাম্প ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। 419 জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট রাত 2:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। একই দিন সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং ফাইন্যান্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এ বছর 87,100 জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে 5,200 জন সরকারি এবং বাকি 81,900 জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। 31 মে পর্যন্ত চলবে হজের ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন এবং শেষ হবে 10 জুলাই। মিরপুর ও পল্লবীতে দাপট বেড়েছে শিশু সন্ত্রাসী মশিউর রহমান মশির। দুবাইয়ে বসে অনুসারীদের মাধ্যমে অপরাধের সাম্রাজ্য বিস্তার করে চলেছে এই শিশু সন্ত্রাসী। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক কারবার এবং চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ঘটছে গোলাগুলি। সম্প্রতি মিল্লাত বিহারি ক্যাম্পে টানা 3 দিন গুলির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের লুট হওয়া বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ আছে গ্রুপটির কাছে। নিবিড় সাহা জানাচ্ছেন বিস্তারিত। মিরপুরের মিল্লাত বিহারি ক্যাম্প যেন অপরাধের আতুরঘর। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক একটি গলির ভেতরে ঢুকে কয়েক মিনিট অবস্থান করেন। তখনই ঘটে গুলির ঘটনা। গেল 11 থেকে 13 এপ্রিল পর্যন্ত 3 দিনে 3 বার বিহারি ক্যাম্পে গোলাগুলি চলে। এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় ক্যাম্পে। তদন্তে নামে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। জানা যায় গুলির ঘটনায় জড়িতরা শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির অনুসারী। গুলির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি বিদেশি রিভলভার ও 2 রাউন্ড গুলি। উদ্ধার করা হয়েছে পুলিশের ব্যবহৃত এসএমজির 20 রাউন্ড গুলি। গোয়েন্দা পুলিশ বলছে তাদের কাছে মজুদ আছে আরও বেশ কিছু অস্ত্র ও গোলা বারুদ। তাদের কাছ থেকে আমরা যে গুলিগুলো উদ্ধার করেছি, বিশেষ করে আইন শৃঙ্খলা কাজে ব্যবহৃত সদস্যদের বা বাহিনীর যে গুলি, আমরা ধারণা করছি যে এগুলো আমাদের বিভিন্ন থানা যে আক্রমণ হয়েছিল তাদেরকে থেকে সেই অস্ত্রগুলিগুলো বা তাদের হেফাজতে গিয়েছে। এ বিষয়ে আমরা আরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা রিমান্ডে আনবো এবং তাদের কাছ থেকে আরও গুলি বা এ ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা আরও বিস্তারিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমি আশা করি যে তাদের কাছে আরও অস্ত্র আছে। বাহিনীটি বলছে দুবাইয়ে অবস্থান করা শীর্ষ সন্ত্রাসী মশিউরের নেতৃত্বেই আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘাতে লিপ্ত হচ্ছে সন্ত্রাসীরা। আর দুবাইয়ে বসে চাঁদার ভাগ পাচ্ছে মশিউর। দুবাই প্রবাসী শীর্ষ সন্ত্রাসী পল্লবী এলাকার মশিউর রহমান মশি গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে ওই এলাকায় তার গ্যাং দিয়ে বিদেশে থেকে সে পরিচালনা করে আসছে। সো তাদেরকে আমরা এক এক করে অবশ্যই তার মধ্যে বেশ কিছু সংখ্যক আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। গ্রেফতার 2 জনের নামে আছে একাধিক মামলা। তাদের আরেক সহযোগী সোহেলকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।
রাজধানীর উত্তরায় দৈনিক সময়ের সাংবাদিক আবু হাসানকে অপহরণ চেষ্টায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ব্রিফিংয়ে উত্তরা জোনের ডিসি মহিদুর ইসলাম জানান, হাউজিং বিল্ডিং এলাকা থেকে শনিবার রাত ৮টার দিকে সাদা মাইক্রোবাসে ৭-৮ জন দুর্বৃত্ত আবু হাসানকে জোর করে তুলে নেয়। মাইক্রোবাসে এক নারীও ছিলেন, যিনি ধর্ষণের শিকার হয়েছেন দাবি করে সহায়তার আবেদন করেন। তবে তাদের আচরণে সন্দেহ হলে আবু হাসান মাইক্রোবাসের গ্লাস ভেঙে নিজেকে মুক্ত করেন। খবর পেয়ে পুলিশ মাইক্রোবাস সহ ২ জনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হচ্ছিল তখনই আমরা এটাকে প্রতিহত করতে পেরেছি, গ্রেফতার করতে পেরেছি, গাড়ি জব্দ করতে পেরেছি। সবচেয়ে বড় কথা, ভিকটিমকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এসি একটা টিম নিয়ে কাজ করছেন, আমাদের আরও টিম রয়েছে, আমাদের অপারেশন চলমান রয়েছে। আমরা আশা করি এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও অনেককে গ্রেপ্তার করতে পারব। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ভেতরে বাংলাদেশি এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ওবায়দুর নামের ওই যুবকের বাড়ি মহেশপুরের গোলাপপুর গ্রামে। স্বজনরা জানিয়েছেন, ভারতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মৃতদেহ ফেরত চেয়েছেন নিহতদের স্বজনরা। একই সাথে ঘটনার বিচারের দাবি জানিয়েছেন তারা। রাজীব হাসানের তথ্যছবিতে বিস্তারিত। রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের ভেতরে মধুপুর এলাকায় পড়েছিল একটি মৃতদেহ। পরে সেটি বাংলাদেশের যুবক ওবায়দুর রহমানের বলে নিশ্চিত হওয়া যায়। মহেশপুর উপজেলা গোপালপুর গ্রামের বাসিন্দা নিহত ওবায়দুর রহমান। গ্রামবাসীরা জানায়, শনিবার রাতে ৭ থেকে ৮ জনের একটি দল অবৈধভাবে ভারতে যায়। এই সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে সবাই পালিয়ে এলেও ওবায়দুরকে ধরে ফেলে বিএসএফ। ধান ধরছিল, ধরতে ধরতে কারেন্ট চলে গেল, ওদিকে গেছে, হয়তো বা একটু সীমান্তের কোলে একটু হয়তো বা আটতে চলে গেছে। ওরা হয়তো বা ধরে নিয়ে মেরে দিয়েছে। অন্যায়ভাবে কাজটা করেছে, কারণ তার ধরে শাস্তি দিতে পারতো কিংবা বাংলাদেশের প্রশাসনের কাছে দিতে পারতো। সেরকম একটা কিছু কাজ করা তাদের উচিত ছিল। বাংলাদেশে দাঁড়িয়ে আছে পিছনে মধুপুর তো ওখানে গুলি করে বিএসএফরা গুলি করে একজনকে মেরে দিয়েছে। ভুল করে যদি কেউ চলেও যায় তাহলে তাকে মেরে দেওয়া তো উচিত না। জীবনটা নিয়ে নেওয়া একটা জীবনে অনেক মূল্য। এদিকে স্বজনদের দাবি, রাতে সীমান্তের কাছে ধান নিয়ে ব্যস্ত ছিলেন ওবায়দুর ও তার সঙ্গীরা। এই সময় তাকে ধরে নিয়ে হত্যা করে বিএসএফ এর সদস্যরা। এই ঘটনায় বিচার ও মৃতদেহ ফেরত চেয়েছেন তারা। টিপ টিপ করে পড়ছে, কোন রকম পড়ছে, বৃষ্টি ঝড় হচ্ছে, ওটা কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে তো বলছে মা ধান তো ঝাড়া হবে না। তা আমি কিরা ফোন দিচ্ছি, আমি একটু টেমার টানতে ঘুরে আসি। সকাল হতে হতে শুনছে যারা বিএসএফ মানুষ মেরেছে, এবার শোনা যাচ্ছে ওবায়দুল আমার ভাই যে বিনা অপরাধে বিনা দোষীতে এইভাবে হচ্ছে কিনা হত্যা করেছে, বিএসএফ এরিতে আমাদের বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই যে সে যেন লাশটা বাংলাদেশে ফেরত দেয়। এই ঘটনার পর বিকালে ৫৮ বিজিবির পক্ষ থেকে মাটিলা কোম্পানি ও ভারতের জিতপুর কোম্পানি পর্যায়ে গোপালপুর গ্রামের সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ ও মৃতদেহ ফেরত দেবার দাবি জানানো হয়েছে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। এদিকে ওই সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে। ফারদিন নীরব, ৭১। বাবার কবরের পাশে শায়িত হলো পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়ার মরদেহ। রবিবার ঢাকা থেকে তার মরদেহ আনা হয় পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়ায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার রাতে ঢাকার মাহমুদপুরে আত্মহত্যা করে লামিয়া। আহসানুল কবির রিপনের তথ্যছবিতে প্রতিবেদন। রবিবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সড়কপথে পটুয়াখালীর দুমকি উপজেলার নিজ গ্রাম আলগিতে আনা হয় লামিয়ার মরদেহ। লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। রবিবার সন্ধ্যায় পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে শহীদ বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল, সে যে বিচার চাচ্ছিল, সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না। তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়
তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। এ সময় স্বজন ও প্রতিবেশীরা লামিয়ার ধর্ষণ ও আত্মহত্যায় দায়ীদের দ্রুত বিচার দাবি করেন। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করে দাদা বাড়ি থেকে নানা বাড়ি যাবার পথে ধর্ষণের শিকার হয় লামিয়া। এই ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয় এবং পরে গ্রেপ্তারকৃত উভয়কেই জেল হাজতে পাঠানো হয়। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের ভাড়া বাসায় আত্মহত্যা করে লামিয়া। শরীফ আজাদ প্রীতম, ৭১। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট RNPL তাপবিদ্যুৎ কেন্দ্রের অপ্রয়োজনীয় মালামাল রাখার পরিত্যক্ত স্ক্র্যাপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুদ্দিন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভুঁইয়া এই কমিটি গঠন করেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী 2 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো থেকে প্রায় 600 গজ দূরের পরিত্যক্ত স্ক্র্যাপইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রাংশের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল রয়েছে। টানা কয়েকদিন গরমের পর আজ রাজধানীতে হালকা বৃষ্টি হয়েছে এবং এতে গরমের তাপ কিছুটা কমেছে। আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আবহাওয়া অফিস কি জানিয়েছে? এই বৃষ্টি আজকে সারাদিন আর হতে পারে কিনা, বা সামনের দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আছে কিনা? তানিয়া, গেল বেশ কয়েকদিন যাবৎ সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। এর মধ্যে বেশ কিছু জেলাতে অতিরিক্ত গরমও পড়েছে, একটা হিট ওয়েভের একটা ভাব ছিল। তো আজ আমরা আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে সারা দেশে আজ থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে রাত থেকে। এখন থেকে সারা দেশে, রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হবে আগামী 4-5 দিন অন্ততপক্ষে বৃষ্টিপাত থাকবে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই এবছর এপ্রিলে অন্যান্য বছরের তুলনায় 23% বৃষ্টিপাত কম হয়েছে। তবে আগামী কয়েকদিনের বৃষ্টিপাতে এর ঘাটতি অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছে। যেহেতু এই সময়টাতে কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা থাকে, কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এবার অন্ততপক্ষে আগামী 1 সপ্তাহ কোনো ধরনের ঘূর্ণিঝড় বা বড় রকমের কালবৈশাখীর কোনো সম্ভাবনা তারা দেখছে না। তার ফলে দেশের অভ্যন্তরীণ যে সকল নৌবন্দর রয়েছে সেই নৌবন্দরগুলোকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত, স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে গেল 26 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছিল 39 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বড় রকমের তাপমাত্রা ছিল না। এর তুলনায় মার্চে বেশ কিছু জায়গাতে বেশি তাপমাত্রা ছিল। মার্চে 41 ডিগ্রি তাপমাত্রাও তারা রেকর্ড করেছে। সেই তুলনায় এপ্রিলে অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা কিছুটা কম এবং গড় তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। বৃষ্টিপাত আজ থেকে হবার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতে বেশ কিছু জায়গাতে ভালো রকমের বৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করছেন এবং বৃষ্টির যে একটা ঘাটতি রয়েছে সেটাও পূরণ হয়ে যাবে বলে তারা মনে করছেন। তা নিয়ে আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত আমার কাছে। ফরহাদ, আপনার মাধ্যমে আমরা আবহাওয়ার খবর জানছিলাম আজকের দিনের। কাশ্মীর সীমান্ত নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই নিয়ে টানা 4 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, 27-28 এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা এবং পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনারা দ্রুত এবং কার্যকরভাবে তার জবাব দিয়েছে। এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করল ভারতীয় সেনাবাহিনী। এর আগে রবিবারেও কাশ্মীর LOC বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এই গোলাগুলির বিষয়ে জানিয়েছে, কোনো ধরনের প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণ রেখার গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা। পরে পাকিস্তানও পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছে আরও 1000-এর বেশি মানুষ। রবিবার ইরানের হারমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি জানান, বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির অবশিষ্টাংশের আঘাতে অনেকেই আহত হয়েছে, রাস্তায় পড়ে থাকেন। এছাড়া বন্দরের আশেপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা 50 কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিখোঁজ রয়েছে। বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ঘটনায় সরকারি তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি। একই সাথে তদন্ত দলের নেতৃত্ব দেওয়ারও জন্য ওই অঞ্চলে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। রাশিয়ার কুর্স্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখল নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রুশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ভিডিও কনফারেন্সের কুর্স্ক পুনর্দখলের ঘোষণা দেন। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণের কিছু অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে কুর্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চেয়েছিল কিয়েভ। তবে 8 মাস আগে ইউক্রেনীয় সেনারা আকস্মিক পাল্টা অভিযান চালিয়ে রাশিয়ার এই ভূখণ্ডের দখল নিয়েছিল। এরপর থেকে কুর্স্ক পুনর্দখলে অভিযান চালিয়ে আসছিল রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ভিডিও কনফারেন্সের সময় কুর্স্ক অঞ্চল পুনর্দখলের ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কুর্স্কের শেষ গ্রাম গোরালকে মুক্ত করেছে। এ সময় পুতিন বলেন, কিয়েভের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইউক্রেন সরকারের দুঃসাহসী অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মীরা যারা রাশিয়ান ভূখণ্ডে লুকিয়ে থাকার চেষ্টা করছে তাদেরকে শনাক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সেনাদের অগ্রগতির ঘোষণা দিতে গিয়ে মস্কোর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন, রণাঙ্গনে উত্তর কোরীয় রাশিয়ার পক্ষে লড়াই করেছেন। মস্কোর পক্ষ থেকে এই যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ভূমিকার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি এটি। তবে ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই দাবির বিরোধিতা করে বলেছেন, তাদের সৈন্যরা এখনও কুর্স্কের কিছু অংশে যুদ্ধ করছে। ইউক্রেনের চিফ অফ স্টাফ বলেন, ইউক্রেনীয় সেনাদের পরাজয় সম্পর্কে শত্রুদের বক্তব্য প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়। এদিকে রাশিয়ার দাবি করা কুর্স্ক পুনর্দখলের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।